হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট 64 নিয়ে। অলরেডি কিন্তু 63টা এপিসোড পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। আর অফিসিয়ালি কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, এমনকি অ্যাডমিট কার্ডও কাল থেকে দেওয়ার কথা হচ্ছে। তো তোমরা যারা ফুড এসআই-এর প্রিপারেশন করছো তারা এখন বেশি করে প্র্যাকটিস করতে থাকো। একমাত্র প্রচুর প্র্যাকটিস করলেই কিন্তু একমাত্র তোমাদের প্রিপারেশনটা পারফেক্ট হতে পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিটির প্রস্তাব অনুযায়ী? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা 1992 সালে বিধিবদ্ধ স্বীকৃতি পায়। সেটা কোন কমিটির প্রস্তাব অনুযায়ী এটাকে স্বীকৃতি দেওয়া হয়? সেটা হচ্ছে নরসিংহম কমিটির প্রস্তাব অনুযায়ী, অপশন নাম্বার ডি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল কোনটি? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল হচ্ছে 1935 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা রয়েছে? ভারতীয় সংবিধানের 275 এবং 282 নম্বর ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা রয়েছে। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কটা স্তর রয়েছে? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 3টে স্তর রয়েছে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে? ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি, তাকেই ফার্স্ট সিটিজেন বলা হয়। তিনি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক। রাজস্ব দায়িত্ব এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2004 এর উদ্দেশ্য কী ছিল? রাজস্ব দায়িত্ব এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য হচ্ছে আয় ঘাটতি কমানো, রাজস্ব ঘাটতি কমানো এবং 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরে জিডিপির 50%-এর বেশি না রাখা। তো এই প্রত্যেকটাই সঠিক। তো রাজস্ব দায়িত্ব এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য উপরের সবগুলোই। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে আনসার। নেক্সট যেটা রয়েছে, 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? 29শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয়। তখন মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ছিল, রাষ্ট্রপতি শাসন ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ছিল এবং জরুরি ব্যবস্থাও ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্তই ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। কারণ মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল তার মাধ্যমে যুক্ত হয় মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের সঙ্গে। তো অপশন নাম্বার বি এখানে হয়ে যাবে একদম সঠিক উত্তর। নেক্সট যেটা রয়েছে, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর অনুমোদন থাকা অপরিহার্য নয়। পার্লামেন্ট 3 ভাগে বিভক্ত, একটা প্রেসিডেন্ট, একটা লোকসভা এবং সবশেষে হচ্ছে রাজ্যসভা। তো অর্থ বিল সব থেকে বেশি নির্ভর করে লোকসভার উপর। যদি লোকসভায় অর্থ বিল পাশ হয়ে যায় তাহলে কিন্তু এটা কোথাও আটকায় না। লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর এটাকে রাজ্যসভায় পাঠাতে হয় এবং রাজ্যসভায় অবশ্যই 14 দিনের মধ্যে পাশ হতে হবে। যদি এটা পাশ না হয় সেক্ষেত্রে কিন্তু অর্থ বিল কার্যকরী হয়ে যায়। রাজ্যসভার অনুমোদন 14 দিনের মধ্যে অবশ্যই হয়ে যাবে। তো এখানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার সি সঠিক, কিন্তু অর্থমন্ত্রীর অনুমোদন অপরিহার্য নয়। নেক্সট হচ্ছে, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? তালিকা রয়েছে 3টে, ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা, স্টেট লিস্ট বা রাজ্য তালিকা, আর সবশেষ হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা। তো প্রত্যেকটা বিষয়, ভারতীয় সংবিধানের প্রত্যেকটা বিষয় কোনো না কোনো তালিকার আন্ডারে। তো বিভিন্ন রকমের আছে, যেমন ভারতীয় সৈন্যবাহিনী হচ্ছে কেন্দ্রীয় তালিকার আন্ডারে, এবং যদি আইন শৃঙ্খলা হয় আইন শৃঙ্খলা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, শিক্ষা হচ্ছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত। তো এভাবেই কোনো না কোনো তালিকার অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিষয়। নেক্সট যেটা রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। দেখো, সংসদ কিন্তু 3টে ভাগে বিভক্ত, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, আগেই বলেছি। তো এখানে প্রেসিডেন্ট রয়েছেন, লোকসভার প্রধান হচ্ছেন লোকসভার স্পিকার এবং রাজ্যসভার প্রধান হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। তো রাজ্যসভার চেয়ারম্যান কে হবেন তার জন্য কিন্তু আলাদা কোনো নির্বাচন হয় না। রাজ্যসভার চেয়ারম্যান হন ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ইন্ডিয়ার যিনি উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন এবং সেটাও তার পদাধিকার বলে।
নেক্সট যেটা রয়েছে ভারতের অকৃষিজাত আয়কর। ভারতের অকৃষিজাত আয়কর কেন্দ্র ধার্য করে এবং পুরোপুরি নিয়ে নেয়। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, ভারতের রেপো হার কে ঘোষণা করেন? ভারতের রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক সমস্ত কিছু ঘোষণা করে রেপো হার সম্পর্কে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্ট 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি কত সালে বলবৎ হয়? ওই আইনটি বলবৎ হয় 2006 সালে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই আইনটি বলবৎ হয় 2006 সালে। ভারতে অর্থনৈতিক সংস্কার কত সালে অনুসৃত হয়? অর্থনৈতিক সংস্কার ভারতে অনুসৃত হয় 1991 সাল থেকে। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। এজিএমএআরকে নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এজিএমএআরকে এটা কি? এটা আসলে হচ্ছে একটা সার্টিফিকেশন মার্ক যেটা দেওয়া হয় কৃষিজাত দ্রব্যের উপরে। তো অপশন নাম্বার সিতে কৃষি দ্রব্য লেখা রয়েছে, তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আনসার। এজিএমএআরকে অপশন নাম্বার সি এর সাথে সম্পর্কযুক্ত। জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান কত? জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, চীন রয়েছে প্রথম স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান হচ্ছে সপ্তম। আয়তনে ভারত পৃথিবীতে সপ্তম স্থান অধিকার করে। নেক্সট যেটা রয়েছে 1953 সালে ভারতে প্রথম রেল লাইন শুরু হয়। এই 1953 হবে না, এটা হবে 1853। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় কোন কোন জায়গার মধ্যে? তো এখানে আনসার হবে বম্বে এবং থানের মধ্যে। তো 1853 সালে যখন ভারতে রেল লাইন শুরু হয় তখন কে ভারতের বড়লাট ছিলেন? বড়লাট ছিলেন লর্ড ডালহৌসি। তার সময়ে অনেক কাজ হয়েছিল। 1853 সালে ভারতের প্রথম রেল লাইন শুরু হয়েছিল। 1853 সালে ভারতের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট তৈরি হয়। এমনকি লর্ড ডালহৌসির সময়তে পিডাব্লিউডিও প্রতিষ্ঠা হয়। তাকে পিডাব্লিউডি তার সময়ই প্রথম প্রতিষ্ঠা হয়। এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। 1853 সালে রেল লাইন শুরু হয় বম্বে এবং থানের মধ্যে। নেক্সট যেটা রয়েছে ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কি? ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো বেশি কাঁচা টাকার লেনদেন। অপশন নাম্বার এ। ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি মানুষ কিসের উপর নির্ভর করেন? ভারতে কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি মানুষ নির্ভর করেন প্রাথমিক ক্ষেত্রের উপর। প্রাথমিক ক্ষেত্র হচ্ছে কৃষির সঙ্গে সম্পর্কিত। নেক্সট হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র। এই তিনটে ক্ষেত্র রয়েছে। তো তার মধ্যে কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা 50%-এরও বেশি। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান কোন ক্ষেত্রের? ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান হলো পরিবার ক্ষেত্রের। অপশন নাম্বার এ। নেক্সট যেটা রয়েছে ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে কত সম্পদ উৎপাদিত হয়? জিডিপির কত শতাংশ উৎপাদিত হয়? অর্থনীতির সেবা ক্ষেত্রে উৎপাদিত হয় জিডিপির 50%-এরও বেশি। অপশন নাম্বার ডি। স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা এবং সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে। তো স্টকহোম কনফারেন্স কত সালে হয়েছিল? তার প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা এবং সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে। এটা হয়েছিল 1972 সালে। অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার। মানবিক উন্নয়নের সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? মানবিক উন্নয়নের সূচক প্রথম ব্যবহৃত হয় 1995 সালে। অপশন নাম্বার সি। নেক্সট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা রয়েছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল কোন তত্ত্ব নির্ভর? ভারতের দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটা হয়েছিল মহলানবিস তত্ত্ব নির্ভর। এটা হয়েছিল 1956 থেকে 61 সালের মধ্যে। আর এটার মোট উদ্দেশ্য ছিল, মানে টোটাল যেটার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ভারী শিল্পের উপরে এই সময়ে গুরুত্ব আরোপ করা হয়েছিল। 1956 থেকে 61 সালে হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা মহলানবিস তত্ত্বের উপর নির্ভর করে তৈরি হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম ভারতবর্ষে হয়েছিল 1951 সালে। 1951 থেকে 56 সালে হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাতে কৃষির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, এবং তারপরে 1956 থেকে 61 সালে হয় দ্বিতীয় পরিকল্পনা, যেটাতে শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে কে? বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। অপশন নাম্বার সি। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? এটা নিয়েও কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। আর বিশ্ব উন্নয়ন রিপোর্টটি ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে।
ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা। বেশ গুরুত্বপূর্ণ এটা। তো এখানে ঘাট কথাটির অর্থ কি? ঘাট কথাটির অর্থ হলো সিঁড়ি। পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত? ভারতবর্ষের পশ্চিম উপকূলে। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হলো সহ্যাদ্রি। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলিত স্থল কোনটা? সেটা হচ্ছে নীলগিরি পর্বত। এই কোয়েশ্চেনগুলো এক্সামে এর পাশাপাশি আসে। নেক্সট রয়েছে নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? তো নবগঠিত এখানে কি আর নবগঠিত নেই। অন্ধ্রপ্রদেশ রাজ্যটা অলরেডি অনেকগুলো বছর হয়ে গেছে। 2014 সালে এটা ভাগ হয়ে যায়। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটো রাজ্যে ভাগ হয়ে যায়। তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হয় অমরাবতী এবং তেলেঙ্গানার রাজধানী হয় হায়দ্রাবাদ। এতদিন অবধি এই দুটো রাজ্যেরই জুডিশিয়াল ক্যাপিটাল বা দুটো রাজ্যেরই হাইকোর্ট ছিল হায়দ্রাবাদে। সম্প্রতি তেলেঙ্গানাতে হাইকোর্ট তৈরি হয়েছে, নতুন হাইকোর্ট তৈরি হয়েছে। তো এখানে আনসার হবে অমরাবতী। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হবে অমরাবতী, অপশন নাম্বার এ। এরপরে চলে আসবো সব শেষের যে কোয়েশ্চেনটাতে, পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটা কোনটা? তো এই কোয়েশ্চেনটা আমার তরফ থেকে তোমাদের জন্য। তো আমি এক্সপেক্ট করব তোমরা কমেন্টে আমাকে এর উত্তরটা জানাবে। পোলাভারম প্রকল্প কোন নদীর সঙ্গে সংশ্লিষ্ট? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। যদি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিলাম, চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা চাইলে এখান থেকে পরেও রিভাইজ করতে পারবে। আর সবশেষে বলবো, যদি তোমাদের জন্য এই ভিডিওটা সত্যিই হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।